দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বাংলাদেশ অ্যাজ আ নেশন উদ্বোধনী বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নতুন বাংলাদেশে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। I welcome our international guests to a freshly emerged country, calling herself New Bangladesh. নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 100 দিন আগে সদ্য জন্ম নেওয়া নতুন এই বাংলাদেশ গড়ার জন্য 1,500-এরও বেশি ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন। Nearly 20,000 were wounded. To this international gathering, let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life, and those who are struggling with their lives right now in hospitals and care centers. অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে সকলের জন্য মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক। As we debate and share our thoughts in this gathering over the next few days, I encourage you to think how to build a new world, as our youth have set us on a path to create new Bangladesh. প্রধান উপদেষ্টা আরও বলেন, মানুষের কল্যাণে ইতিহাস বদলাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। To face forces far bigger than ourselves, but we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. Nothing is impossible for human beings. I repeat, nothing is impossible for human beings, if only we pursue it hard enough. সম্মেলনে 80-টিরও বেশি দেশের 200 জনেরও বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 8 শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নিয়েছেন। Please don't forget to visit the spontaneous street art of Dhaka. This is your opportunity 100 days after the revolution. These street arts document the emotions and bravery of the revolution. Take someone with you when you go to the streets who can translate the deep emotions of the youth expressed in Bangla. আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র ও ভোটাধিকার থাকলে সংবিধান সংকটে পড়ে না। তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন সংবিধান নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা। জাতীয় প্রেসক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংস্কারের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রেক্ষাপটে সংবিধান সংস্কারে নানা প্রস্তাবনা উঠে আসে ল রিপোর্টার্স ফোরামের আলোচনায়। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, যেন তিনি ওয়ান ম্যান শো না হন, তিনি যদি নিজেকে সর্বশক্তিমান না করেন, তিনি যদি নিজেকে অমনিপোটেন্ট না মনে করেন। দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না, কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে। সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে, এমনকি অন্য দলেও যোগ দিতে পারে। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা এই জন্য, তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষতা সেটা থাকা উচিত, সেটা আমরা পুনরুদ্দীক্ষণ করি আর সংস্কার করি, যাই করি, কিন্তু কিছু জিনিস যেমনটি ভাষাগত বহুমাত্রিকতা, জাতিগত বহুমাত্রিকতা, সেটা ৭২-এর সংবিধানে যথাযথভাবে আসেনি। যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়, সেটার জন্যই কিন্তু সংবিধান।
আলোচনায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ কিভাবে সংবিধান কলুষিত করেছে এর উদাহরণ তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ঠিক থাকলেই সমুন্নত থাকে সংবিধান। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। 50th অ্যামেন্ডমেন্ট পুরোপুরি বাদ দিতে হবে, আর 13th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওটা রেস্টোর করতে হবে। এই ব্যাপারে ম্যাটার ইজ সাব জুডিস, আমরা এখন কোনো কথা বলবো না, কিন্তু এটা বলতে পারি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, ওটারও কিছু মডিফিকেশন লাগবে, যে আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে চাই না। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন তারা। পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 21টি সভা হয়েছে। আইন ও বিধিমালা পর্যালোচনা করা হয়েছে। সেসবের নিরীক্ষে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কলে এসব কথা জানান তিনি। জানান, ইভিএম ব্যবহারের রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র। অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। বলেন, গোয়েন্দা সংস্থা নির্বাচনের সময় যে অনিয়মগুলো বলেছে সেগুলো বন্ধের ব্যবস্থা করা উচিত। কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন কাজ করে না। সবার মতামত নিয়েই প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। সরকার একটা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে, আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে। তো অবশ্যই সরকারের অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমরা সব মতপথের ব্যক্তিদের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকেই তাদের মতামত দেওয়ার সুযোগ আছে, সুযোগ থাকবে। তো আমরা কারো প্রতি বৈষম্য করতে চাই না। ভোটের অধিকারে নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেটেবের 3য় কাউন্সিলে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। জানান, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তবে পরিচালনায় অদক্ষতাও কাম্য নয়। এ সময় চিকিৎসার জন্য জুলাই আগস্টের আহতরা রাস্তায় নেমে আসার বিষয়টিকে সবার জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। কেন তাদের চিকিৎসার বিষয়টি সরকারের অগ্রাধিকারে নেই প্রশ্ন রাখেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মৌলিক বিষয়ে সংস্কার করে উপযুক্ত পরিবেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে সবকিছুই এলোমেলো। জাতীয় ঐক্যমত্য ছাড়া সরকার কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবে না। সরকারের সংস্কার প্রক্রিয়া কতদূর হবে সে ম্যান্ডেট ঠিক করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ভোটের আগে সব সংস্কার করা যাবে না, তবে সংস্কার কাজ এমনভাবে করতে হবে যেন পরবর্তী সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হতে না পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সারা দেশে ছড়িয়ে পড়লে সেই আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রাজপথে নামেন প্রবাসীরাও। বিক্ষোভের কারণে তাদের অনেকেই আটক হন।
হতাহতের প্রতিবাদে রেমিটেন্স না পাঠাতে চালানো হয় প্রচারণা। ধস নামে রেমিটেন্স প্রবাসে। এরপরও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নেয়ার অভিযোগ রাজনৈতিক নেতাদের। প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন অভিযোগের কথা। বক্তারা বলেন, স্বৈরাচারের ভিত্তিমূল উচ্ছেদ করতে হবে, তবে কিছু সংস্কার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, তাই দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তারা। এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করুক, করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগায় যাক, ট্রেন্ড সেট করুক, যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে। এই সরকার যদি সংস্কার করতে না পারে, কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না। সুতরাং সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে, নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান। বক্তারা বলেন, পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের লড়াইয়ের আহ্বান জানান নেতারা। তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এখানে সব কাটাকাটি চলছে। বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয় নাই, এতে কোনো সরকার, পুলিশ, আওয়ামী লীগ কেউ কিছু করে নাই, তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে। এই প্রোপাগান্ডা কেবল বিদেশে না, বাংলাদেশে এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করা হয় এ সময়। তাছাড়া প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে জনশক্তি রপ্তানিকারকদের সিন্ডিকেট ভাঙার তাগিদ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মারামারি, কাটাকাটি, আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 7 ও 4 বছরের সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। সকালে পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহ, আর্থিক অভাবের জেরে এমন নির্মম ঘটনা বলে ধারণা পুলিশের। রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকার এই টিনশেড বাসায় 2 সন্তান, স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন পেশায় সিকিউরিটি গার্ড আহাদ। প্রতিদিনের মতো ডিউটি শেষে শনিবার ভোরে বাসায় ফেরেন তিনি, আর আহাদের স্ত্রী রোজিনা বাসাবাড়ির কাজে বের হন। এরপর ঘটে নির্মম ঘটনা। রুহান ও মুসা নামে তার 2 শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর নিজেও ছুরি চালান গলায়। ঘটনার সময় পাশের রুমে ছিলেন নিহত 2 শিশুর অসুস্থ নানা। তিনি জানালেন, মেয়ে জামাই পাশের রুমে সন্তানদের নিয়েছিলেন। গোঙানির শব্দ পেয়ে দরজায় ধাক্কা দিয়ে খাটের উপর 3 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর চিৎকার করলে আশপাশের লোকজন এবং পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেখলাম এমনি তার গলা চুরি লাগায় বসাইতেছে। এইবেলা আমি গিয়া শিক্ষা ঢুকালে কোনো স্ত্রী রোজিনা জানালেন, সংসারের খরচ দিতেন না আহাদ, এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ঝগড়া এরকম কিছু না, মনে করেন যে ও সংসারের প্রতি কিনু এসছিল না, ঘর ভাড়া দিত না, আমগুলা খাওয়ান কস্তা কিনু কিছু দিত না। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন আহাদ। আজকে 7টার সময় সে বাসায় এসেছে, তার ওয়াইফ রুজিনা আক্তার তার বাসার দরজা খুলে দিয়েছে, সে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর তার বাচ্চাদের নিয়ে সে ওই 2টা রুম, এক রুমে সে তার বাচ্চাদের নিয়ে অবস্থান করতেছিল এবং বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন বলে আমরা জানতে পারি, আদর করতেন। বাচ্চাদের আজকে চিপস, মজো এগুলি কিনে দিয়েছে এবং তার সামনে তারা খেয়েছে। মাস 2 আগে এই বাসা ভাড়া নেন আহাদ ও রোজিনা দম্পতি। প্রতিবেশীরাও তাই তাদের বিষয়ে তেমন কিছুই জানেন না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা। শিশুটির মা ফারজানা আক্তারের ধারণা, যাদের সাবলেট ভাড়া দিয়েছিলেন তারাই জড়িত বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় ফাতেমা আক্তার শাপলা ও তার স্বামীকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, ডাকাতির পাশাপাশি মুক্তিপণ আদায় করতেই শিশুটিকে অপহরণ করা হয়।
শুক্রবার সকাল ৮টা৫৮ রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা। ২ মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলা। এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এর ২২ মিনিট পর একটি বাক্সে ডাকাতি করা জিনিসপত্র ও ফারজানার ৮ মাসের শিশু জাইফাকে নিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা। জানা যায় বাচ্চা অপহরণের সাথে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করেছে অপরাধীরা। অপহরণের ২৪ ঘন্টার মধ্যে দুধের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, অপহরণ করে মালামাল নিয়ে চলে যায় পুরুষ ৩ জন। আর ফাতেমা আক্তার শাপলা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় তার স্বামীকে নিয়ে ওঠেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে বাচ্চাকে উদ্ধার করা হয়, তবে মালামাল উদ্ধার করা যায়নি। সুমন, রায়হান এবং হাসান, এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। বাসা থেকে প্রায় ১,৭০,০০০ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আসামিদের স্বীকারোক্তি নিয়ে র্যাব জানিয়েছে, ডাকাতি ও বাচ্চা অপহরণের পরিকল্পনা ২ সপ্তাহ আগের। ভুক্তভোগী সরকারি কর্মচারী ফারজানার কাছে সরকারি কর্মচারী ও ছাত্রী পরিচয় দিয়ে তার বাসায় সাবলেট নেন ফাতেমা আক্তার শাপলা। বাসায় ওঠার পরদিনই ঘটান এই ঘটনা। ডাকাতি করেই ক্ষান্ত থাকেনি তারা। মুক্তিপণের আশায় তারা তুলে নেয় ৮ মাসের শিশুকে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় ২ সপ্তাহ আগে থেকেই শুরু করেছিলেন এবং ১ সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। ঘটনায় পলাতক আরও ৩ জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরে আবারও বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। বিকেলে মহানগরীর ২৭ এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। পাবনা সদরে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ জানায়, জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সাথে বিরোধ চলছিল হেমাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমের। গতরাতে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। এরই জেরে সকালে বেতেপাড়া এলাকায় সংঘর্ষ হয়। হাশেম গ্রুপের জালাল উদ্দিনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি। শেখ হাসিনা গুম খুন চালালেও তাকে ভারত প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দুপুরে আন্দোলনে নিহত বরিশাল বিভাগের ৩১ পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রিজভী বলেন, পরিবারের সদস্যদের নিয়ে অর্থ লুটপাটই ছিল শেখ হাসিনার রাজনৈতিক দর্শন। তার দোসর সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণে আসছে না বলে মন্তব্য করেন তিনি। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। বড় কথা হচ্ছে, এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারির তার যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম খুন মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। দীর্ঘ ১ যুগ পর দেশে ফিরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিউ ইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১২ বছর নির্বাসিত, তাই দেশে ফিরে ছুটে গেলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠ আর ফুলেল শ্রদ্ধা জানান নিউ ইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
স্বৈরাচারের দোসররা এখনো দেশ বিদেশে বসে ষড়যন্ত্র করছে। অভিযোগ প্রবাসী এই বিএনপির নেতার। আহ্বান জানান গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমানের নির্দেশ মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রামে বিদেশে করেছি, এভাবে যেন আমি দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য আর আজীবন লড়াই করে যেতে পারি এবং আমি এই লড়াই অব্যাহত থাকবে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অভিযোগ করেন, বিদেশ থেকে প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর সেই টাকা আওয়ামী লীগের স্বৈরাচারী দোসররা বিদেশে পাচার করেছে। ব্যাংক খালি করেছে, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই। তাই আমরা বলবো দ্রুত এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আপনারা অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। ইনশাল্লাহ আগামীতে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শ্রদ্ধা নিবেদনের সময় ঝালকাঠির কাটালিয়া ও রাজাপুর উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানান নেতারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ডক্টর ইউনূস সরকারের ওপর খুশি, তবে কিছু অপছন্দের বিষয় আছে। দুপুরে পুরানা পল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সরকারের 100 দিন উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। লিখিত বক্তব্য চরমনাই পীর বলেন, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ফ্যাসিস্ট, তাকে সরকার থেকে বহিষ্কার করতে হবে। বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারে কালবিলম্ব করা যাবে না। তিনি আরও বলেন, বিএনপির অতীত যেরকম, তাতে তারাও ক্ষমতায় পেলে ফ্যাসিস্ট আচরণ করবে। সংস্কার করে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। চরমনাই পীর বলেন, গণতন্ত্র রক্ষায় আনুপাতিক ভোটের হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসনদে বসে আছে, তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনার পরে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের জানাজা। দুপুরের 1:30টার পর সাবেক প্রধান বিচারপতির মরদেহ নিয়ে আসা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এ সময় তাকে শেষবারের মতো দেখতে আসেন তার আইন অঙ্গনের সহকর্মীরা। জানাজার আগে প্রধান বিচারপতি বলেন, ফজলুল করিমের প্রজ্ঞা ও বিচক্ষণতা বাংলাদেশের আইন বিভাগের সকলের জন্য অনুকরণীয়। পরে শুরু হয় জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চের বিচারকগণ এবং কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানাজা শেষে প্রধান বিচারপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের প্রতি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় হতাশ অনেকে। নিত্যপণ্যের দাম কমাতে উদ্যোগ নেওয়া হলেও দরকার সময়, মনে করেন অর্থ উপদেষ্টা। সকালে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিফর্ম শীর্ষক সংলাপে তিনি বলেন, ভবিষ্যতে দেশ থেকে আর টাকা পাচার করা যাবে না। আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাত শেষ করে দিয়েছে পতিত সরকারের মদতপুষ্টরা। আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাতের উপর ভর করেই একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগার্ক ব্যবসায়ীরা এ দুটি খাতকেই ধ্বংস করে দিয়েছে। এরাই লুটপাট করেছে ব্যাংক, পুঁজিবাজার এবং বিদ্যুৎ খাত। আর্থিক খাত সংস্কার নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপে বক্তারা বলেন, আর্থিক খাত ধ্বংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মাসোয়ারা দিয়ে এখানে লোক বসিয়ে লুটপাট করেছে প্রভাবশালীরা। যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। They are all same group of people over there. দেশ করার ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল রিফর্ম অবশ্যই করতে হবে। রিফর্ম ছাড়া আমাদের আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই। উন্নয়ন এবং প্রবৃদ্ধি নিয়েও বিগত সরকার মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাষ্ট্রের মেরামত ছাড়া সংস্কারে কাজ হবে না বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় আর্থিক খাতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি। আমি অনেক সময় একটা ফ্রাস্ট্রেশন এসে করি, মূল্যস্ফীতি কমছে না কেন? ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুগারের উপর ট্যাক্স। মূল্যস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর আছে, শুধু ডিমান্ড সাইড মনিটারি পলিসি দিয়ে পলিসিতে বাড়িয়ে পড়বো সেটা না, সাপ্লাই সেক্টর।
অর্থ উপদেষ্টা বলেন, গেল ১.৫ দশকে সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এসবের সংস্কার বেশ কঠিন। অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। টাকা পয়সা যখন পাচার করে তখন হুট করে পাঠানো লেয়ারিং করে, এক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়। অতএব এগুলো খুব কমপ্লিকেট সময় লেগেছে আমাদের, যদি সময় লাগবে তাও আমরা একটা মেসেজ দিয়েছি ভবিষ্যতে যদি টাকা পয়সার কথা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজে ভবিষ্যতে যেন যে কোনো সরকারি প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা পাচার করতে পারবে। আগামীতে রাজস্বের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আদায় আলাদা করে ফেলা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছিল, এই মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় কথা বলেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে বিচার বিভাগ এবং গণমাধ্যম সংস্কার করেও সুফল মিলবে না। অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক কর্মশালায় তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা, বিচার বিভাগ, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়। পরে কর্মশালায় অংশ নেওয়া সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক। সেই প্রেক্ষিতে এই জন্য হয়েছিল বিচার বিভাগ এবং গণমাধ্যম, যাদেরকে নিয়ে আমরা আজকে একটু সামান্য একটা প্রয়াস আমাদের, সেগুলো কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা যে অকার্যকর করে, যেটাকে ডিসফাংশনাল করে দেওয়া হয়েছিল এবং এমনভাবে করা হয়েছিল যে একদিক থেকে সেগুলোর যে প্রত্যাশিত ভূমিকা, সেই ভূমিকা পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA এর নতুন সভাপতি হিসেবে প্রথম সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর পুরানা পল্টনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়ার নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে BOA এর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠান আয়োজন করা হবে পর্যটন নগরী কক্সবাজারে। পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো জাহাজ চলাচল শুরুর পর এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। তবে এসবই রাজনৈতিক উল্লেখ করে নতুন নৌ রুট চালু হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। করাচি থেকে 370 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজটি এরই মধ্যে পণ্য খালাস শেষে বাংলাদেশ ছেড়েছে। পানামার পতাকাবাহী ওয়ান জিয়াং ফাজান নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে 370 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে গত বুধবার। পণ্য খালাস শেষে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকার পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করে, এটি দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $1 বিলিয়ন কম, ফলে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল ছিল না। নতুন করে চালুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। 5 আগস্ট পট পরিবর্তনের পর 29 আগস্ট এক প্রজ্ঞাপনে এই কড়াকড়ি শিথিল করে NBR। পাকিস্তান কটন এক্সপোর্টিং কান্ট্রি, তারা ফ্লানেল ফ্যাব্রিক হিউজ ফ্যাব্রিক পাকিস্তান করে। এখন তো আমরা একটা মাত্র দেশ, চায়নার উপর ডিপেন্ড করি। পাকিস্তানও আরেকটা দেশ যুক্ত হয় ফ্যাব্রিক আনার ক্ষেত্রে, হয়তো আমরা একটু কম্পিটিটিভ সুবিধাও পেতে পারি। করাচি চট্টগ্রাম রুটে প্রথম কন্টেইনার জাহাজ চালু করেছে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স DMCC। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক কোম্পানি কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। এখানে যদি কোনো ইফ সাম বাদ থাকতো, তাহলে কি কখনো অ্যাম্বাসেডার এটাকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিত? এই জাস্ট নিজে কোশ্চেন, সিম্পল কোশ্চেন। এটা যদি সন্দেহ থাকে, সমস্ত কন্টেইনারগুলো তো পোর্টের কাস্টডিতে, আমি কন্টেইনার করে নিয়ে আসছি, কাঁধে করে নিয়ে আসছি। পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে সমালোচনা রাজনৈতিক বিষয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। আসলে ব্যবসা আর রাজনীতি এখন তো আমরা গুলিয়ে ফেলছি, দুটো তো দু জিনিস। আসলে যে কোনো দেশের সাথে যদি
মনে করেন যে নিরাপত্তা ঘাটতি আছে, সন্দেহ আছে, সেই জায়গাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। ওইসব জায়গায় জিরো টলারেন্স। চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আনা নেওয়া করবে এটা ডকুমেন্টেড, এগুলো আমাদের কাস্টম কর্তৃক ইন্সপেকশন করার পরে কিন্তু এগুলো ছাড় করা হয়। তো সুতরাং এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। করাচি থেকে ৩৭০টি কন্টেইনার নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে গেছে ২৮৯টি কন্টেইনার। এর মধ্যে রফতানি পণ্যবাহী কন্টেইনার একটি, বাকি সব খালি। দুবাই থেকে জাহাজ আসার সময় ওদের কিছু কন্টেইনার পাইছে করাচি থেকে লোড করে আমাদের এখানে নিয়ে, যেগুলো আগে মানে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে আসতো। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসলে সেটি আরও 4টি দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেয়া করবে। 38 দিন করে আসা যাওয়ায় সময় লাগবে 76 দিন। মামুন নুরুস্তভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকলটি শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে শেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। সম্ভাবনাময় চিনিকল উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষকের প্রণোদনার জন্য আগে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এরপর আরও 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আখ চাষি ও এর সাথে সংশ্লিষ্টদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান শিল্প উপদেষ্টা। এর আগে শেতাবগঞ্জ চিনিকল নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরও 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনিকলগুলো একটার পর একটা আস্তে আস্তে চালু হয়। এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে, আপনারা জানেন, যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন, যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। নার্সিং কোর্সের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে HBH ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ। অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান সরকার, সদস্য লুনা সরকার, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আফরোজা শারমিন সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই কলেজের মূল উদ্দেশ্য 2041-এর জাতীয় ভিশন বিবেচনা করে একদল দক্ষ উচ্চ প্রযুক্তির ব্যবহারিক ভিত্তিক নার্স তৈরি করা। একই সাথে কলেজটির অন্যতম কয়েকটি ভিশন হল দেশে বিদেশে দক্ষ নার্স তৈরি করে বিশ্বব্যাপী অবদান রাখা, প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ তৈরি করা এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা। প্রাচীনতম উৎসব নবান্ন। হেমন্তে নতুন ধান ঘরে তোলার তোড়জোড় চলে গ্রাম বাংলায়। সংস্কৃতির সেই অবিচ্ছেদ্য অংশের রং লেগেছে রাজধানীতেও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন উৎসব 1431। নাচ, একক, দলীয় সঙ্গীত আর কবিতা আবৃত্তির মাধ্যমে চলে নবান্ন বরণ। এ সময় হাজার বছরের এই ঐতিহ্য রক্ষার আহ্বান ছিল আগতদের কণ্ঠে। পহেলা অগ্রহায়ণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন বরণ। সকালে তাই রাজধানীর বুকেও নবান্ন উৎসব 1431 উদযাপনের ঘটা। এরপর একে একে একক ও দলীয় নৃত্য পরিবেশনা, গান ও আবৃত্তি। গানের তালে তালে উঠে আসে শত বছর পুরনো এই ঐতিহ্যের মাহাত্ম্য। ছিল নানা স্বাদের পিঠাপুলি চেখে দেখারও আয়োজন। আরো কিছু নাম বলি। আগে এক সময় নবান্নের মাধ্যমেই শুরু হতো গ্রাম বাংলার উৎসবের পর্ব। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব ছিল সবার। গ্রামে গ্রামে বসত মেলা, নতুন চালের গুঁড়া দিয়ে পিঠাপুলি তৈরির ধুম। অনেক বাড়িতে আবার আতপ চালের গুঁড়া দিয়ে আঁকা হতো আলপনা। তবে এসব এখন কেবলই অতীত। আমাদের একটা প্রধান দায়িত্ব এই যে প্রাচীন উৎসবগুলো, বাঙালির যে সংস্কৃতি ধারাগুলো, এগুলোর জন্য বারবার আমাদের মাঝে ফিরে আসে এবং আমরাই যেন এটাকে ধরে রাখতে পারি। আমাদের এই বাঙালির প্রাণকে সতেজ রাখে এই সমস্ত নবান্ন সহ সমস্ত বাঙালির এই আয়োজন। অনুষ্ঠান হলে সবাই এখন বুঝতে পারবে যে আগের দিনে কেমন করে অনুষ্ঠান হতো। নতুন ধানের পিঠা খাই, সবাই উৎসব করি, এটা ধরে রাখার প্রয়োজন। দেশের ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। সেই সাথে হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে সরকারি পদক্ষেপেরও তাগিদ দেন তারা। এ ধরনের শেকড় সন্ধানী উৎসবগুলো যত বেশি করে আয়োজন হবে, তত বেশি করে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশ অসাম্প্রদায়িক, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বাংলাদেশ যেটি এখন বলা হচ্ছে, সেই সবার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো এগিয়ে যেতে পারবো।
2 পর্বের এই নবান্ন আয়োজনের প্রথম অংশ শেষ হয় সকাল 10টায়। এরপর বিকাল 3টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বাড়ি বাড়ি পিঠাপুলির আয়োজন, নবান্নের আমেজ এসবই দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বাঙালির এই প্রাচীনতম সংস্কৃতির কথা জানবে বইয়ের পাতায় কিংবা লোকমুখে। জাতিগত সত্তা টিকিয়ে রাখার জন্য বাঙালির নিজস্ব এই সংস্কৃতিকে চর্চা এবং তা ধরে রাখা অত্যন্ত জরুরি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।